গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু টুডে সেশন। আজ আমরা আম, আমাদের ফ্রাইডে সেশনটা স্টার্ট করতে যাচ্ছি। উইকলি আমরা যে সলভ সেশন গুলো নেই, তার মধ্যে একটা এক্সামিনেশন যারা দেবেন তাদের হেল্প করার জন্য আসলে। তো আজকের সেশনে আমরা রাইটিং দিয়ে শুরু করতে যাচ্ছি। আমাদের রাইটিং এর সেশন এই উইক থেকে আবার শুরু হচ্ছে। কিছু খাতা জমে আছে বা দুটো ব্যাচ আসলে তারা রাইটিং এ পৌঁছে গেছে। এক্সামিনিও আছে সামনে, অগাস্টে এক্সামিনেশন দেবেন অনেকেই, জুলাই শেষে। তো এই অংশে আমরা হচ্ছে রাইটিংটা আরেকবার জোর দিয়ে করা শুরু করছি। তো তার অংশ হিসেবে আজ আমরা প্রথমেই রাইটিং টাস্ক 1 নিতে যাচ্ছি, এবং কেমব্রিজ 18-এর পেজ 29-এ যে প্রথম গ্রাফটা আছে, এটা মোটামুটি একটা ভালো গ্রাফ। এখান থেকে অনেক কিছু আসলে দেখিয়ে দেওয়া যাবে। তো এই জন্য আমরা এটাকে নিতে যাচ্ছি। আপনাদের যাদের কাছে বই আছে, আপনারা কেমব্রিজ 18-এর পেজ 29-এ আসতে পারেন। আর বাকিরা একটু স্ক্রিনের দিকে খেয়াল করুন। এটা আমাদের হচ্ছে টপিক এবং এটা আমাদের কোয়েশ্চেন। তো রাইটিং টাস্ক 1 এভাবেই আসলে আসে। এটার একটা টপিক অংশ থাকে এবং একটা ইলাস্ট্রেশন থাকে। দুটোকেই আজকে আমরা আলোচনা করবো, চলুন। টপিক এবং ইলাস্ট্রেশন। এই তো। Okay. তো টপিক এবং ইলাস্ট্রেশনটা একটু পড়ে ফেলা যাক। আপনাদের মধ্যে কেউ আছেন যে টপিকটা এবং ইলাস্ট্রেশনটা বুঝতে সাহায্য করতে পারবেন? আনমিউট করুন তো দেখি। প্রথম ভলান্টিয়ার কে হবে আজকের? আমি স্যার। হুমায়রা লিপি। লিপি ম্যাম, পড়া শুরু করুন, কি লেখা আছে? Uh, the graph below gives information about the percentage of population in four Asian countries living in cities from 1970 to 2020, with predictions for 2030 and 2040. আচ্ছা, ওকে। তাহলে এই গ্রাফটা ম্যাম কি দিচ্ছে? পার্সেন্টেজ দিচ্ছে। কিসের কিসের পার্সেন্টেজ? পপুলেশনের পার্সেন্টেজ, তাই Population না? এর, জি। পপুলেশনের পার্সেন্টেজ। কোথাকার পপুলেশন? Four Asian countries. আচ্ছা, এবং কোন জায়গার পপুলেশন এটা? শহরের না গ্রামের? City, আচ্ছা, sorry, কোন কোন সালের তথ্য এখানে থাকবে? 1972, 24 and 30 2030 and আর 2040. 2040, মানে ইন্ডিকেশনটা হচ্ছে এখানে পাস্টের তথ্য থাকবে, মানে পাস্ট টেন্সেও লিখতে হবে এবং ফিউচার টেন্সেও আমাদের কিন্তু লিখতে হবে। ওকে, এটা নিয়ে আমরা কাজ করবো এখনই। আপনারা সবসময় মনে রাখবেন, এটা আপনাদের পড়ার দরকার নাই কারণ এটা সেম থাকবে। বাট আপনারা বুঝে রাখার চেষ্টা করবেন যে আমাদের রাইটিং এ কি করতে হবে, সেটার সবচেয়ে ভালো ব্যাখ্যা কিন্তু এই ইনস্ট্রাকশন লাইনটাতে দেওয়া আছে। Summarize the information by selecting and reporting the main features. Make comparison where relevant. আমি আপনাদের ক্লাসে যেভাবে পড়াই সেটা হচ্ছে সামারাইজ করতে হবে আপনাদের, সিলেক্ট করতে হবে মেইন ফিচারকে, রিপোর্ট করতে হবে মেইন ফিচারকে, কম্পারিজন করতে হবে যেখানে রেলেভেন্ট, অপ্রয়োজনীয় কম্পারিজন না, কম্পারিজন করতে হবে। এই কয়েকটা কাজ আপনাকে কিন্তু করতে হবে যদি আপনি ভালো একটা স্কোর পেতে চান, এবং আমরা সবাই ভালো স্কোর পেতে চাই। তাই আমরা এখানে সামারাইজ করব, সব তথ্য বলবো না, সামারাইজ করব, মেইন ফিচার গুলোকে সিলেক্ট করব এবং আমরা কম্পারিজন করব যেখানে দরকার। তো হুমায়ুন ম্যাম যেহেতু পড়ছিলেন, আপনি আরেকটু পড়ুন তো দেখি। এবার এই ছবিটার দিকে আপনি একটু তাকান। এখানে আমাদের চারটা লাইন আছে। হুম। তো কোন লাইনটা কাকে ইন্ডিকেট করছে বলেন তো দেখি? এই লাস্টের লাইনটা কাকে? এইটা কাকে? লাস্ট লাইন হচ্ছে স্যার ইন্দোনেশিয়া। 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 আমি কি ঠিক দেখালাম দেখি তো? হ্যাঁ, ঠিক আছে, মনে হয় এটা এদিক দিয়ে মনে হয়ে গেছে, তাই না?
এদিক দিয়ে গেছে। আচ্ছা, আরেকটা লাইন দেখতে পাচ্ছি এদিক দিয়ে, সেকেন্ড, এটা থাইল্যান্ড। কোন লাইন? থাইল্যান্ড, তাই না? সবাই জি সবাই দেখতে পাচ্ছেন? সবাই শুধু যে হুমায়রা ম্যামই বলতে হবে তা না, এখন সবাই পার্টিসিপেট করতে পারেন। দেখেন তো এর পরের লাইনটা যেটা হচ্ছে ফিলিপাইনের লাইন, এটা আমি ঠিক যাচ্ছি কিনা? ফিলিপাইনের লাইনে আছে আমি? তো জি না। মালয়েশিয়া। মালয়েশিয়াতে চলে গেছি? আচ্ছা, তাহলে ফিলিপাইনের লাইনটা হচ্ছে এই দিকে। এবার ঠিক আছে? জি এটাই খেয়াল রাখতে হবে, রাইট? মালয়েশিয়া হচ্ছে এদিক দিয়ে, মালয়েশিয়ার লাইন চলে গেছে এদিক দিয়ে। ওকে। তো এটার উপর আমাদেরকে লিখতে হবে ছবিটা। তার আগে আমি একটু আপনাদেরকে টাইমিং এর ব্যাপারটা বুঝিয়ে নিই, টাইমিং এ আমাদের কি করতে হবে, টাইমিং এর আলোচনাটা আমরা দেখে নিই। খুব সহজ কিছু কাজ আমাদের করতে হবে। প্রথমত, আপনারা যখন রাইটিং টাস্ক ওয়ানে আছেন, আপনারা মনে রাখবেন 20 মিনিট এখানে হচ্ছে সময়। তো 20 মিনিট সময়ের মধ্যে যদি আপনি 15 মিনিট চান নিজের লেখার জন্য, এবং আপনি যদি 2 মিনিট চান হচ্ছে রিভিশন দেওয়ার জন্য, তাহলে আপনাকে আইডিয়া জেনারেশন বা টপিক আন্ডারস্ট্যান্ডিংটা 3 মিনিটের মধ্যে করে ফেলতে হবে। এই 3 মিনিটের মধ্যে আপনি যে কাজগুলো করবেন সেগুলো হচ্ছে এরকম: টপিক রিডিং, ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশনটা বোঝা, কিভাবে বুঝতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ইলাস্ট্রেশনের একটা ওভারভিউ আপনাকে এই সময় ঠিক করে ফেলতে হবে। এই তিনটা কাজ যদি করতে পারেন তাহলে খুবই ভালো হয়, এবং এটা তিনটা করতে হবে 3 মিনিটের মধ্যে। এটা আসলে খুব একটা কঠিন কিছু না, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা করাটা খুব একটা কঠিন কিছু হবে না আসলে। হুম। তারপরে আপনি তাহলে 15 মিনিট সময় পাবেন হচ্ছে পুরো রাইটিংটা লেখার জন্য। পুরো রাইটিংটা বলতে আপনাদের মনে রাখবেন যে রাইটিং টাস্ক ওয়ানে কোনো কনক্লুশন কিন্তু দিতে হয় না, তাই না? তার মানে আপনাকে ইন্ট্রোডাকশন লিখতে হবে, বডি প্যারা 1 আর হচ্ছে বডি প্যারা 2। এটা 15 মিনিটের মধ্যে লেখা পসিবল। 15 মিনিটে অ্যাকচুয়ালি আপনাদেরকে লিখতে হবে 150 ওয়ার্ডের উপরে। তো ওয়ার্ড কাউন্টটা হচ্ছে 170 থেকে 190, এর মধ্যে আমরা রাখার চেষ্টা করব। তাহলে আপনারা যদি একটু হিসাব করেন তাহলে দেখবেন যে প্রতি মিনিটে আপনাকে আসলে 10টার একটু বেশি, হয়তো 11টা করে আপনাকে লিখতে হবে, রাইটিং মানে ওয়ার্ড লিখতে হবে প্রতি মিনিটে। প্রতি মিনিটে 11টা ওয়ার্ড লেখা আপনাদের পক্ষে আসলে কিন্তু খুব একটা কঠিন কিছু হবে বলে মনে হয় না। আপনারা পারবেন জিনিসটা। এবং সবশেষে আপনারা 2 মিনিট সময় পাবেন রিভিশন দেওয়ার জন্য। এই সময় আপনারা যে জিনিসগুলোতে রিভিশন দেবেন এটাও আজকে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আপনারা অবশ্যই চেক করবেন গ্রামার। গ্রামার মানে হচ্ছে টেন্স ঠিক আছে কিনা। তো যেমন ধরেন আজকে আপনাদের টেন্সের কিন্তু ওরা পরীক্ষা নেবে। এটার কিছু সালের অংশ আপনাদের পাস্ট টেন্সে, কিছু সালের অংশ ফিউচার টেন্স বা এক্সপেকটেশন এরকম করে লিখতে হবে। তো গ্রামারের চেকটা আপনাকে করতে হবে, চেক করতে হবে স্পেলিং। স্পেলিং যদি অনেক ভুল হয় তাহলে সেটার জন্য স্কোর কাটা যাবে কিন্তু। হুম। আর হচ্ছে ওভারভিউটা ঠিক আছে কিনা এটা আপনারা একটু দেখে নেবেন। 2 মিনিটের মধ্যে এটা করা আসলে খুব একটা কঠিন কিছু নয়, আপনারা পারবেন। সো এই হচ্ছে আমাদের মূলত আলোচনার বিষয়। এটা আমাদের মূল রাইটিং এর অংশ, কিন্তু তার আগে আমাদের প্রিপারেশনের দরকার আছে। আবার লেখার শেষ হওয়ার পর 2 মিনিটের আমাদের রিভাইসেরও দরকার আছে। তো এই তিনটা অংশই আসলে রাইটিং টাস্ক ওয়ানের খুবই জরুরি কিছু অংশ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বডি প্যারা 2 তে এসে শেষ করছি, কারণ ওই যে যেটা বললাম যে রাইটিং টাস্ক ওয়ানে কিন্তু কোনো কনক্লুশনের প্রয়োজন পড়ে না। তো আমরা এখন হচ্ছে ইলাস্ট্রেশন আন্ডারস্ট্যান্ডিংটা করবো। আমরা টপিকটা রিড করেছি, আমরা জানি যে এটা এশিয়ার কয়েকটা কান্ট্রি, 4টা কান্ট্রির যে শহরে বসবাসকারী লোকজন আছে তাদের একটা পার্সেন্টেজের ব্যাপারে আইডিয়া দেওয়া হয়েছে 4টা আলাদা আলাদা সালে। 4 সালের মধ্যে আর কি, 4 সালের মধ্যে। 1970 থেকে 2040 সাল পর্যন্ত। তো এবার ছবিটার দিকে তাকে আমরা একটু বোঝার চেষ্টা করবো যে ছবিটার বিভিন্ন অংশকে কিভাবে বর্ণনা করা হয়েছে।
পিকচার আন্ডারস্ট্যান্ডিংটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। লেটস হ্যাভ এ লুক at how to understand the picture. আচ্ছা, পিকচার আন্ডারস্ট্যান্ডের জন্য, গ্রাফ আন্ডারস্ট্যান্ডের জন্য আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে গ্রাফের যে কোনো একটা বিন্দুতে আমরা মার্ক করব এবং দেখার চেষ্টা করব ওই ওই মার্ক করা অংশটার আমরা একটা বাক্যে পরিণত করতে পারছি কিনা ওই মার্ক করা অংশটিকে। যেমন আমরা ধরুন হচ্ছে এখানে একটা মার্ক করলাম, ঠিক আছে, একটা ছোট করে মার্ক করি, এটা একটা রং দেই, লাল রং দেই, তাহলে চোখে পড়বে। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা এইমাত্র যে জিনিসটা দেখলাম, এটা আসলে কি, হোয়াট ইজ দিস? সো এটাকে আমাদের কি করতে হবে, এখন একটা বাক্যে রূপান্তর করতে হবে। ক্যান উই ডু দ্যাট? আমরা কি এটা করতে পারবো কিনা, সেটা হচ্ছে প্রশ্ন। ক্যান উই ট্রান্সফর্ম ইট ইনটু আ সেন্টেন্স? তো সেন্টেন্সের রূপান্তরের জন্য প্রথমে আপনারা একটু চেক করবেন যে এখানে এইটার ব্যাপারে কি কি তথ্য আপনারা আসলে বুঝতে পারছেন। যেমন প্রথমত এটা কিসের লাইন সেটা বুঝতে পারছেন, রাইট? সবাই আপনারা দেখুন তো এটা কিসের লাইন, লাইনটা কিসের, লাইনটা কি মালয়েশিয়ার, মালয়েশিয়ার লাইন? মালয়েশিয়া। মালয়েশিয়া। Malaysia. তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে মালয়েশিয়া, এগুলো লিখবেন না, এগুলো মানে মনে মনে আপনি ভাবছেন আর কি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এটা কোন সাল বরাবর অবস্থান করছে, মানে কোন কোন অংশ বরাবর অবস্থান করছে। আমরা যদি নিচের দিকে টান দিই একটা, 2010, তাই না? এটা হচ্ছে 2010 বরাবর অবস্থান করছে, তাহলে সালটা আমরা লিখে ফেলি 2020। আমরা এখন জানি টেন্স কি হবে তাহলে। এবার আপনারা একটু বামের দিকে টান দেন, দেখেন বামে কি আছে, এটা হচ্ছে 70-এর বরাবর মোটামুটি আছে। 70 জিনিসটা কি এখানে, 70 কি? পার্সেন্টেজ। পার্সেন্টেজ। Population and 70 percentage. শুধু পার্সেন্টেজ নাকি পার্সেন্টেজ অফ টোটাল পপুলেশন। পপুলেশন? পপুলেশন। পপুলেশন। 70% অফ টোটাল পপুলেশন, 70% অফ টোটাল পপুলেশন। ওকে, আর উপরে কি লেখা আছে এই টপিকটার একদম সবার উপরে কি লেখা আছে এই কথাটা, পার্সেন্টেজ অফ পপুলেশন লিভিং ইন সিটিজ। তার মানে 70% অফ টোটাল পপুলেশন, এটা আসলে শুধু মানে 70% অফ টোটাল পপুলেশন কিসের, 70% অফ টোটাল পপুলেশন যারা হচ্ছে শহরে বসবাস করে। আমাদের আর কোনো তথ্য বাকি আছে না, আমরা সাল দিয়েছি, বামে দিয়েছি এবং আমরা লাইনটাকে ফলো করেছি। তা এবার আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে একটা বাক্যে রূপান্তর করতে হবে। এন্ড লেটস সি ক্যান ইউ ডু দ্যাট। আপনি শুরু করবেন সাল দিয়ে, ইন 2020। আচ্ছা, এখানে যে লাইনটা আছে সেটার সাবজেক্ট কি, মানে বাক্যটা কিভাবে শুরু হবে? ইন 2020, The স্যার সাল population, এখানে the total 2010 হবে population. স্যার। 2010। স্যার হ্যাঁ, 2010, ওটা কারেক্ট করতেছি তাহলে দাঁড়ান, 2010, 2010, the percentage of, the percentage of population Living in cities. living in cities was কত? 70%. 70% অফ দ্য টোটাল আমরা লিখতে পারি বোঝার জন্য, পরবর্তীতে অংশ হয়তো আমরা লিখবো না। অফ দ্য টোটাল ইন মালয়েশিয়া, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের তাহলে পুরো বাক্যটা শেষমেশ দাঁড়ালো। সো দ্যাটস দ্য সেন্টেন্স উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এটা হচ্ছে একটা অংশ। এখন আরো কিছু কাজ আছে, আর একটা কাজ আছে সেটাও আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। যখন একাধিক সালের মানে পরিবর্তনের কথা বলা হয় তখন আমরা আরেকটা জিনিসকে বর্ণনার হয়তো বিবেচনা করি, সেটা হচ্ছে ট্রেন্ড। ট্রেন্ড শব্দটার মানে হচ্ছে ইনক্রিজ, সময়ের সাথে সাথে ইনক্রিজ,
ডিক্রিজ অথবা স্টেবল, সমান থাকা আর কি। ইনক্রিজ, ডিক্রিজ বা স্টেবল থাকাকে বলে হচ্ছে ট্রেন্ড বর্ণনা। তো আমরা ট্রেন্ড বর্ণনাটার জন্য এখানে এবার দেখতে পারি যে এখানে কোনো ট্রেন্ড বর্ণনা করা যায় কিনা। যেমন আমরা 2010-এর তথ্যটা এখানে দিয়েছি। সো আমরা যদি একটু দেখি যে এটা আহ, সামনের দিকে যদি যাই তাহলে আমরা কিছু বর্ণনা করতে পারবো। আমরা যদি আগে থেকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 1990 সাল পর্যন্ত মোটামুটি, তার আগে আর কি 1990 সালে কম ছিল, 1990 সাল থেকে 2010 পর্যন্ত বেশ ভালোই টেনে এসেছে উপরে। আমরা হয়তো অত দূর যাব না, জাস্ট বোঝার জন্য আমরা হয়তো মাঝামাঝিটাতেই থাকি। 2010 থেকে 2000 থেকে 2010, এই 10 বছরে কি হয়েছে এই বর্ণনাটা আমরা হয়তো দেওয়ার চেষ্টা করব। সো এটাই আমাদের হবে হচ্ছে ট্রেন্ড। দিস ইজ ট্রেন্ড, যদি আমরা এই অল্প অংশের কথা বলি। তা এটার কথা যে আমরা বলবো তা না, এটা আমাদের বিবেচনা থাকবে আর কি। আমরা অন্য জায়গার কথা বলতে পারি, আমরা টেনে একদম শুরু থেকে এই পর্যন্ত বর্ণনা করতে পারি, বাট আমরা ট্রেন্ড বোঝার জন্য এই অংশটুকুকে বর্ণনা করতে পারি। সেটা হচ্ছে 2010 এবং 2000 থেকে 2010 এই সময়টার মধ্যে। তো এর আগে বলছিলাম ইন 2020, আর যখন একটা ট্রেন্ড মানে ডিউরেশনের মধ্যে দিব তখন আমরা হয়তো বলতে পারি ফ্রম It increased. 2000 2002, from 2000 to 2010, 10 বছরে সাবজেক্ট সেমই থাকবে, দ্য পার্সেন্টেজ অফ পপুলেশন লিভিং ইন সিটিজ। কঠিন বৃষ্টি হচ্ছে। সিটিজ, এই পর্যন্ত হচ্ছে আমাদের সাবজেক্ট। যেহেতু একটা ডিউরেশনের কথা বলছি তখন আর ওয়াজ কত ছিল সেটা আমরা বলবো না, আমরা বলবো বেড়েছে না কমেছে। 2000 থেকে 2020 সালে এটা আসলে বেড়েছে, তো আমরা তখন বলতে পারি ইনক্রিজড। Increased. হ্যাঁ, যখন ইনক্রিজ বলছেন তখন আর স্পেসিফিকলি সংখ্যাটা না বলে এটার পার্থক্যটা বলবেন যে কতখানি বেড়েছে। 2000 সালে কত ছিল বলে আপনাদের মনে হচ্ছে? 60-এর কাছাকাছি, 60. তাই না? 60, তাহলে 60 থেকে 70% বেড়েছে, তাহলে আমরা বলতে পারি ইনক্রিজড বাই 10 10%. ইন মালয়েশিয়া। ব্যাস, হয়ে গেল। এখানে আমরা পার্থক্যগুলো কিভাবে দেখালাম, আমরা হচ্ছে সালের পার্থক্য তো দেখিয়েছি, আমরা হচ্ছে এই জায়গার পার্থক্যটুকু দেখিয়েছি, এইটুকুর পার্থক্য। আমরা এই সালের পার্থক্য দেখিয়েছি আর এই জায়গার পার্থক্যটা দেখিয়েছি। এতে আমাদের কিন্তু মোটামুটি আন্ডারস্ট্যান্ডিংটা বা বোঝাটা কিন্তু খুব সহজ হয়ে গেল। সো দিস ইজ হোয়াট ইট ইজ। তো এইটুকু এভাবে আমরা বর্ণনা করে দিতে পারি। ওকে, সো আমরা এইমাত্র যে জিনিসটা পেয়ে গেলাম সেটা হচ্ছে বর্ণনার একটা আসলে ধরন। তো চলুন আমরা দেখি এই লাইনটাকে আমরা সবাই বুঝতে পারছি কিনা। এখন এটা আমরা কখন বর্ণনা করব, যখন হচ্ছে সালের পরিবর্তন ঘটছে, সময়ের পরিবর্তন ঘটলে তখন আমরা ট্রেন্ড বর্ণনা করতে পারি, ইনক্রিজ ডিক্রিজের কথা। এটা সিগনিফিকেন্টলি আসলে সংখ্যাকে কমিয়ে আনে, বর্ণনাকে। সো এই জন্য এটা বেশ ভালো একটা আইডিয়া আমরা যদি লিখতে চাই। সো এই অংশটুকুকে আমরা আমাদের রেকর্ড একটু রাখি, এটা হচ্ছে ছবিটার আন্ডারস্ট্যান্ডিং। এবার আমরা যে জিনিসটা করব এই ছবি আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাওয়ার পরে, সেটা হচ্ছে ইলাস্ট্রেশনটাকে বুঝে নেওয়ার পরে, আন্ডারস্ট্যান্ডিং দ্য ইলাস্ট্রেশন, আমরা দুটো কাজ করব। তার একটা হচ্ছে যে আমরা একটু প্ল্যান করে ফেলবো যে আমরা যদি দুইটা প্যারাগ্রাফে লিখি, এটা দুটো প্যারাগ্রাফ আমরা যদি লিখি, তাহলে কোন প্যারাগ্রাফে আমরা কিসের তথ্য লিখবো সেটা একটু ভেবে ফেলবো। আর আরেকটা জিনিস, ওভারঅল কি বলা যেতে পারে এটার ব্যাপারে, ওভারঅল কি ঘটেছে আসলে এটা বলার চেষ্টা করব। সো ওভারঅল কি ঘটেছে এটা আমরা বলার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। আমরা একটু দেখি এখানে আমরা প্যারাগ্রাফিংটা করতে পারছি কিনা, চলেন একটু ভাবার চেষ্টা করি যে এখানে প্যারাগ্রাফ যদি আমরা করতে চাই দুটো অংশে ভাগ করে, তাহলে কিসের ভিত্তিতে আমরা ভাগ করতে পারি।
প্রথম প্যারাগ্রাফে আমরা কি লিখতে পারি, দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা কি লিখতে পারি, এটা আমরা একটু ভাববো। আমরা আরো ভাববো এটার হাইয়েস্ট লোয়েস্ট পয়েন্ট গুলোকে, মানে ওভারঅল সর্বোচ্চ এবং সর্বনিম্ন পয়েন্ট কোথায় আছে সেটাও আমরা একটু ভাবার চেষ্টা করব, কারণ এগুলো আমাদের সবই রাইটিং এর জন্য লাগবে। চলো, লেখা শুরুর আগে আমরা একটু ভেবে ফেলি এবার। ওকে, এবার আমরা ভাবতে যাচ্ছি যে এখানে কিসের ভিত্তিতে দুইটা প্যারাগ্রাফে আলাদা করা যেতে পারে। আহ, আপনাদের কাছে কয়েকটা অ্যাঙ্গেল আছে, কয়েকভাবে আপনারা এটা করতে পারেন। একটা অ্যাঙ্গেল হচ্ছে আপনাদের আম, এই অংশটুকুকে এই দেশগুলোর ব্যাপারে আর কি, এগুলোকে চারটা আছে এখানে, আপনি দুটো দুটোকে আলাদা আলাদা প্যারাগ্রাফে লিখে ফেলতে পারেন, এটা একটা আইডিয়া। দ্বিতীয় আইডিয়া হচ্ছে যে আপনি সালের ভিত্তিতে আলাদা করতে পারেন, মানে এখান থেকে হয়তো 2000 পর্যন্ত একটা প্যারাগ্রাফে এবং 2000 থেকে 2040 পর্যন্ত আরেকটা প্যারাগ্রাফে সালের ভিত্তিতে আলাদা করা যায়, অথবা লোকেশনের ভিত্তিতে আলাদা, মানে এই গ্রাফের ভিত্তিতে আলাদা করা যায়। আর কোনো কিছু পার্সেন্টেজ না, আর কোনো কিছু করা যাচ্ছে না। আরেকটা ওয়ে হচ্ছে, এটা খুব একটা জনপ্রিয় পদ্ধতি না, সেটা হচ্ছে পার্সেন্টেজের ভিত্তিতে করা, যে যে সময় পর্যন্ত সবার পার্সেন্টেজ 40 বা 50 নিচে ছিল সেগুলোকে একসাথে লেখা, আর বাকিগুলোকে আরেক সাথে লেখা। এটা বোধহয় খুব একটা মানে আরামদায়ক হবে না। সো এই তিনটা হচ্ছে আপাতত আমাদের কাছে অপশন, 1, 2 এবং 3। কোন অপশনটা আপনাদের কাছে ভায়াবল বলে মনে হচ্ছে চ্যাট বক্সে একটু জানান। আপনারা কি দেশের ভিত্তিতে চারটা দেশকে দুই প্যারাগ্রাফে, এক একটা প্যারাগ্রাফে দুইটা দুইটা করে দেশ লিখতে চাচ্ছেন? আপনারা কি সালগুলোকে দুই ভাগে ভাগ করে দুটো প্যারাগ্রাফে আলাদা করতে চাচ্ছেন? নাকি পার্সেন্টেজ গুলোকে এইভাবে আপনারা দুই ভাগে ভাগ করতে চাচ্ছেন? 1, 2 or 3? আমরা 1 মিনিট একটু দেখি সবাই কি ভোট দেয়। চ্যাট বক্সে আপনারা ভোট দিতে পারেন 1, 2 বা 3 লিখে। মৃত্যু অ্যান্সার দিয়েছেন 1। 1 তো ইয়ার না, 1 ইজ নট ইয়ার, 1 হচ্ছে দেশ। এরিয়া, নিয়ামুল এরিয়া কোথায় পেলাম? কান্ট্রি, আচ্ছা। মনে হয় আমরা বুঝতে পারছি যে আমাদের আহ, ভোটাভুটি কোন দিকে যাচ্ছে। কান্ট্রির ভিত্তিতেই আসলে ভোট বেশি পড়ছে, তো আমরা কান্ট্রির ভিত্তিতে আলাদা করতে পারি। আমরা ডিসিশন নিয়ে নিতে পারি যে আমরা কান্ট্রির ভিত্তিতে আলাদা করব। এটা একটা আলোচনা। প্যারাগ্রাফিং কান্ট্রি, কান্ট্রিজ এর বেজে আমরা হচ্ছে প্যারাগ্রাফিংটা করব, এটা আমরা একটা ডিসিশনে আসলাম। আর আরেকটা ডিসিশন এবার লাগবে, ওভারঅল ছবিটা দেখে কোনো মন্তব্য করতে পারছেন কিনা। ওভারঅল ছবির ব্যাপারে কোনো মন্তব্য, ঠিক আছে, ওভারঅল ছবির ব্যাপারে কোনো মন্তব্য আপনারা করতে পারছেন কিনা, কি মনে হয়? আমি আপনাদেরকে হেল্প করবো, বাট প্রথমে একটু বলার চেষ্টা করুন তো ছবিটা দেখে কি মনে হচ্ছে। 1970, 2040, ওভারঅল কোনো কিছু চোখে পড়ছে? হেল্প করবো একটু, দেখেন তো ওভারঅল কোনো কিছু। Overall, the percentage of population has increased. বাড়বে, Except, ফিউচার পর্যন্ত আছে, তাই না? ফিউচার পর্যন্ত হ্যাঁ, আছে, বাড়বে আসলে। সামনেও বেড়ে যেতে হ্যাঁ, পারে। will increase. ও, সামনে বেড়ে যেতে পারবে স্যার, এটা কি পারসেপশনের কথা বলছেন? হ্যাঁ, পারসেপশনের কথা আসলে, সবগুলো বেড়ে কিন্তু যেতে বৃদ্ধি পারে। পেয়েছে। হুম, আমরা বলবো যে দুই আর হাজার বলছি বিশ যে পর্যন্ত বেড়েছে এবং তারপরে আরো বাড়বে। এই এই ট্রেন্ডটা কন্টিনিউ করবে, হ্যাঁ, এটা তাহলে কিন্তু আমাদের পসিবিলিটি তাহলে একটা চান্সেস ওভারঅল, বেশি। ওভারঅল একটা মন্তব্য হতে পারে যে ওভারঅল পুরো ছবিতেই দেখা যাচ্ছে যে সবাই আসলে পুরোটা সময় জুড়ে একটা ঊর্ধ্বমুখী ট্রেন্ডে আছে বলে মনে হচ্ছে। সেটা আমাদের ওভারঅল একটা মন্তব্য হতে পারে। হুম, ওভারঅল মন্তব্যটা আপনাদের প্রথমে ইন্ট্রোডাকশন লেখার সময়ই লাগবে, সো ইটস ইম্পর্টেন্ট। হুম, সো এই হচ্ছে আমাদের ব্যাপার।
আমরা তাহলে কি করলাম দেখি আরেকবার আমরা টাইমিংটাকে কিভাবে কাজে লাগালাম। আমরা যেটা করেছি সেটা হচ্ছে আইডিয়া জেনারেশন করেছি, আইডিয়া জেনারেশন আমরা টপিক করেছি, ইলাস্ট্রেশনটা বুঝেছি এবং আমরা একটা ওভারঅল ঠিক করে ফেলেছি। দেখুন তো কথাটা সত্য কিনা, রাইট? আমরা ছবি বুঝেছি, টপিক বুঝেছি এবং আমরা বুঝে ফেলেছি যে এটা ওভারঅল সময়ের সাথে সাথে উপরের দিকে আসলে যাচ্ছে, বা আমরা বলতে পারি যে পপুলেশন আসলে সিটির দিকেই বেশি হতে যাচ্ছে, পার্সেন্টেজ পপুলেশন। মানে আগে 10% পপুলেশন মাত্র শহরে থাকতো, আর এখন দেখা যাচ্ছে যে প্রায় 100 ভাগ মানুষই শহরে থাকে। তাহলে শহরে থাকার পার্সেন্টেজটা ওভারঅল জনগোষ্ঠীর মধ্যে হায়ার, অধিকাংশই আসলে শহরে থাকতে চায়। তো এই কথাটা আমরা ওভারভিউ হিসেবে লিখতে পারি স্যার যে ফিলিপাইনের ইয়াটা তো স্যার 1990 থেকে 2000 পর্যন্ত স্যার একটা ডিক্রিজিং ট্রেন্ড দেখা যায় স্যার, দুই এইখানে হাজার দশ এই পর্যন্ত। সময়টাতে। হ্যাঁ, এই সময়টাতে। হ্যাঁ। কিন্তু জি তারপরে স্যার। যদি আমরা ওভারঅল চিন্তা করি, মানে হচ্ছে ধরো তুমি হচ্ছে 1970 ধরো আর 2040 ধরো, 2040-এ দেখো কোথায় আছে, বৃদ্ধি কিন্তু, বোঝা গেছে জিনিসটা, মানে মধ্যে ফ্লাকচুয়েশন, কিন্তু ফ্লাকচুয়েশন হওয়া সত্ত্বেও এটা হচ্ছে ওভারঅল বেড়েই যাচ্ছে, যে একটু ফ্লাকচুয়েশন হয়েছে কিন্তু ওভারঅল যদি তুমি ধরো তাহলে এটা মানে প্রথম পয়েন্টের তুলনায় লাস্টের পয়েন্টে এসে আমরা দেখতে পাচ্ছি যে বেড়েই যাচ্ছে। সেটা বললেই চলবে, আমাদের পুরো আমাদের তো সামারাইজ করতে বলেছে, যদি সমান থাকতো এই জায়গায় থাকতো আর কি, তো বেড়ে গেছে একটুখানি রান রেটের মতো। তো আমাদেরকে তো সামারাইজ করতে হবে, তো সব তথ্য আসলে আমরা ওইভাবে বলার হয়তো সময় পাবো না বা বলার প্রয়োজন আসলে পড়বে না। সামারাইজের জন্য আমরা বলে দেবো যে এটা একটু ফ্লাকচুয়েট করে ওভারঅল বেড়েই গেছে আসলে। তো সবগুলোই সময়ের সাথে সাথে বেড়ে গেছে। তো সবসময় এরকম হবে না, কিন্তু আপনারা যদি তাকান ছবির দিকে তাহলে আপনারা একটা ওভারঅল মন্তব্য করতেই পারবেন মোটামুটি। আচ্ছা, তাহলে ওভারঅল হচ্ছে বেড়ে যাচ্ছে, এটা আমাদের আপাতত ট্রেন্ড হিসেবে দাঁড়াচ্ছে। লেটস হ্যাভ এ লুক। এবার আমরা ওভারঅল বলেছি, এবার আমরা, হ্যাঁ ওভারঅল বলেছি, আমরা ইলাস্ট্রেশন বুঝেছি, টপিক বুঝেছি। তাহলে এবার আমাদের লেখা শুরু করার কথা। আমরা 3 প্যারাগ্রাফ লিখবো, আমরা ইন্ট্রোডাকশন লিখবো, বডি প্যারা 1 লিখবো, বডি প্যারা 2 লিখবো। তাতে আমাদের 170 থেকে 190 ওয়ার্ডের মতো হয়ে যাবে। এই রাইটিং এর সময় আমরা কিছু হয়তো লেস কন ভোকাবুলারি যদি জানা থাকে সেটা ইউজ করব, কিছু কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করব, মানে আমরা আমাদের মতো করে স্কোর তোলার চেষ্টা করতে থাকবো। আমরা জানি কি কি জিনিস দিয়ে স্কোর তুলতে হয়, কি কি জিনিসের স্কোর কাটা যায়। স্কোর কাটা যায় যদি বানান ভুল হয়, গ্রামাটিক্যাল ভুল যদি হয়, ভুল তথ্য যদি দেই। আর রাইটিং টাস্ক ওয়ানে কি বানিয়ে কোনো মন্তব্য করা যায়, যে এটা দেখতেছি তো এরকম, তাহলে তার কারণ হচ্ছে অমুক, দেয়া নাই কিন্তু নিজের মতো করে বললাম। টাস্ক ওয়ানে কিন্তু নিজের মতো করে কোনো তথ্য বলা যায় না। সব তথ্যই হচ্ছে আপনার একেবারে ছবিতে যা দেয়া আছে তার বাইরে আপনি কোনো তথ্যই দিতে পারবেন না। তো এবার আমরা একটু প্যারাগ্রাফিংটা দেখি, প্যারাগ্রাফ রাইটিংটা আমরা কিভাবে করব। ইন্ট্রোডাকশন হচ্ছে 1 থেকে 2 সেন্টেন্স লিখতে হয়, মডিফাই দ্য টপিক সেন্টেন্স, আর একটা ওভারভিউ আমরা দিতে পারি, এটা আমরা আজকে দিব। বডি প্যারা 1-এ আমরা হচ্ছে 4 থেকে 5 সেন্টেন্স লিখবো। তো সেই সময় আমরা হচ্ছে একটা স্টার্টিং সেন্টেন্স দেবো এবং ইলাস্ট্রেশন একটা পার্ট আমরা লিখবো। সো যে পার্টটা আমরা লিখতে যাচ্ছি সেই পার্টের মধ্যে আমরা কম্পেয়ার করব, কন্ট্রাস্ট করব এবং ইম্পর্টেন্ট কিছু ফিচার হাইয়েস্ট লোয়েস্ট যদি থাকে সেটা আমরা করার চেষ্টা করব। আর এইটুকু করে আমাদের 4 থেকে 5 সেন্টেন্সে একটা প্যারাগ্রাফ শেষ হবে। আর তারপর আরেকবার আমরা বাকি অংশ দিয়ে আরো 4-5টা সেন্টেন্স লিখবো, লিখে মোটামুটি আমরা নিশ্চিত থাকবো যে 170 ওয়ার্ডের মতো আসলে শেষ হয়েছে। সো লেটস গেট স্টার্টেড। আমরা প্রথমে ইন্ট্রোডাকশন তাহলে লিখে ফেলি। ইন্ট্রোডাকশনটা চলুন লেখার চেষ্টা করা যায়। ইন্ট্রোডাকশনে এভাবে লিখতে বলা হয়েছে, টপিক মডিফাই করে লেখা এবং একটা ওভারভিউ দেয়া। আমরা ওভারভিউ ভেবে ফেলেছি যে ওভারঅল এটা আসলে বেড়ে যাচ্ছে, এটাই হচ্ছে ওভারভিউ। তো কিন্তু টপিককে মডিফাই কিভাবে করা যেতে পারে চলুন আমরা একটু দেখি। এখানে টপিকটা নেই, এখানে আছে।
এটাকে চলুন আমরা একটু মডিফাই করি। দ্য গ্রাফ বিলোর বদলে আমরা হচ্ছে গ্রাফটা যদি নাম আমাদের জানা থাকে সেটা আমরা লিখে দেবো। দ্য সাপ্লাইড কি গ্রাফ এটা, কে বলতে পারবে কি ধরনের গ্রাফ লাইন বলে এটাকে? গ্রাফ। লাইন গ্রাফ স্যার। এটাকে বলে লাইন লাইন। গ্রাফ, দ্য সাপ্লাইড লাইন গ্রাফ। ইন্ট্রোডাকশন সবসময় প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়, কারণ টপিকটা লেখাও থাকে প্রেজেন্ট সিম্পল টেন্সে। বাট কিন্তু মনে রাখবেন ভিতরে যখন লিখতে যাচ্ছেন তখন এটা ডিপেন্ড করবে যে আপনি কোন টেন্সে লিখবেন, সেটা ডিপেন্ড করবে হচ্ছে কোন সময়ের কথা বলছেন সেটার উপরে। দ্য সাপ্লাইড লাইন গ্রাফ, এখানে আছে গিভস, আমরা লিখলাম হচ্ছে ধরুন প্রোভাইডস। দ্য সাপ্লাইড লাইন গ্রাফ, স্যার, সাপ্লাইড লাইন গ্রাফ, বিলোটা লিখবো স্যার না। ডিটেইল দেওয়া যাবে? কোনটা? ডিটেইল, ডিটেইল, দ্য সাপ্লাইড লাইন ডিটেইলড। ডিটেইলস কি? ডিটেইল Depict, ভার্ব depict. হিসেবে ইউজ হয় না আসলে অত ভালো, তো বেটার হচ্ছে দেয় আর কি, ডেপিক্স বা প্রোভাইড ডিটেইলস, তারপরে হয়তো আপনি ডিটেইলস বলতে হ্যাঁ, পারেন। ইলাস্ট্রেট দেওয়া যায় কিনা? ইলাস্ট্রেটও ইলাস্ট্রেট। দেওয়া যাবে, হ্যাঁ ইলাস্ট্রেটস দেওয়া যাবে। তো লাইন গ্রাফ বিলোটা আমরা লিখবো না, বিলো না লিখে আমরা গিভ এর বদলে স্যার ইলাস্ট্রেটস পোর্ট্রেস লিখলাম। দেওয়া যাবে, পোর্ট্রেস। পোর্ট্রেটস দেওয়া যাবে, হ্যাঁ ইলাস্ট্রেটস। তারপর আছে, শোস তো যাবে। হ্যাঁ ইনফরমেশন অ্যাবাউট এর বদলে আমরা লিখতে পারি হচ্ছে ডেটা রিগার্ডিং। ডেটা শব্দটার মানে কি? ইনফরমেশনের সিনোনিম। না, সিনোনিম স্যার ঠিক ইউজ ঠিক করে। ইনফরমেশনের সিনোনিম না ডেটা আসলে, হ্যাঁ ডেটা হচ্ছে নিউমেরিক্যাল ইনফরমেশনের সিনোনিম, মানে যে সংখ্যাগত তথ্যগুলো আছে সেটাকে বলা হচ্ছে ডেটা। হুম। তো আমার কাছে ডেটা আছে মানে আমার কাছে কিছু সংখ্যা আছে। সো এইটাই এখানে দেয়া যাবে ইনফরমেশনের বদলে, কারণ গ্রাফটাতে বিভিন্ন সংখ্যা আপনারা দেখতে পেয়েছেন। কিন্তু এটা যদি একটা হতো, ডায়াগ্রাম হতো বা ম্যাপ হতো, তখন আপনি কিন্তু ডেটা লিখতে পারতেন না, কারণ ডায়াগ্রাম বা ম্যাপে আসলে নিউমেরিক্যাল ইনফরমেশন দেয়া থাকে না। তো ইলাস্ট্রেটস ডেটা রিগার্ডিং, এরপরে আমরা এই জায়গা থেকে শুরু করব, মানে রিগার্ডিং হচ্ছে অ্যাবাউট এর সিনোনিম, এখান থেকে শুরু করে বাকি অংশ কিছু কিছু করে আমরা মডিফাই করার চেষ্টা করবো, চলেন দেখি। রিগার্ডিং দা, পার্সেন্টেজের বদলে বলা যেতে পারে প্রপোর্শন প্রপোর্শন। অফ দা, রেশিও রেশিও বলা যায়। হ্যাঁ সিটি। এবার আমি একসাথে পুরো লাইনটার একটা তুই কানেক্ট। নিচে ফেলাইছস, তোর বাপেও ময়লার নিচে ফেলাইছে। আরিশার বাসার সব কথা আমরা শুনতে পাচ্ছি, আরিশা, এবং রেকর্ডও হচ্ছে, খুবই ভালো। তার মানে হচ্ছে সময় ধরে ধরে মানুষজন শুনতে পাবে। পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন, এই অংশটুকুকে আমি একসাথে মডিফাই করব। দ্য পপুলেশন ইন 4 এশিয়ান সিটি লিভিং ইন, এশিয়ান কান্ট্রি লিভিং ইন সিটি, এটাকে একসাথে দেখুন বলা যায় প্রপোর্শন অফ দ্য সিটি ডুয়েলার্স ইন 4 এশিয়ান কান্ট্রি। আমি নাম লিখে দেবো আমরা, কারণ আমরা তো ছবিটাতে জানি কি কি। আপনারা কেউ কি আমাকে নামগুলো বলতে পারবেন, কি কি শহরের নাম? জি স্যার। কি কি শহরের নাম? যেটা ফিলিপাইন্স, মালয়েশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। ফিলিপাইন্স, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বানান ঠিক আছে কিনা দেখেন। আর আরেকটা কি? সিঙ্গাপুর, কোন দেশ ছিল আর? থাইল্যান্ড স্যার। কোন দেশ শুনতে পেলাম না? থাইল্যান্ড, থাইল্যান্ড ছিল। City dwellers. The supplied land graph illustrates data regarding the proportion of city dwellers in অমুক তমুক তমুক and তমুক, লাস্টের আগে and দিতে হবে, তমুক, from 1970 to হ্যাঁ, ডুয়েলার্সটা কি? ডুয়েলার্সটা তো বুঝলাম না। 2024। চলাফেরা করে যারা। এবার বলুন কোন অংশটুকু বুঝতে পারেননি? ডুয়েলার্সটা বুঝতে পারলাম না। ও ডুয়েলার মানে বসবাসকারী, বাসিন্দাকে বলে ডুয়েলার্স। সিটি ডুয়েলার্স, পার্সেন্টেজ, ওই যে
পপুলেশন বলেছে না, পপুলেশন লিভিং ইন সিটি, ওই পপুলেশনের সিনোনিম হচ্ছে ডুয়েলার্স। স্যার সিটি হ্যাবিটেন্টস দেওয়া যাবে? সিটি হ্যাবিটেন্টস দেওয়া যাবে, হ্যাঁ। ইনহ্যাবিটেন্টস আর কি, ইনহ্যাবিটেন্টস দেওয়া যাবে, সিটি ইনহ্যাবিটেন্টস। ওকে, তো দেখুন সবাই আপনার ইন্ট্রোডাকশনটা বুঝতে পারলেন কিনা। এটুকু হচ্ছে ইন্ট্রোডাকশন ফ্রম 1972, আসলে টু ভেঙে ভেঙে বলতে হবে, টু 2024, 2040 উইথ প্রেডিকশন। এই কথাগুলো না লিখলেও চলবে আসলে। সো এখানে ওভারঅল তো এই কথাটা দেয়া আছে। সো এটা লেখার পর আপনি ওভারঅল বলবেন। ওভারঅল it can be seen from the graph that, ওভারঅল গ্রাফ থেকে কি দেখা যাচ্ছে যে সবগুলো দেশেরই সিটিতে বসবাসকারীর পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে সময়ের সাথে সাথে। ইট ক্যান বি সিন ফ্রম দ্য গ্রাফ দ্যাট throughout the time, ওই সময়টা জুড়ে বা এই গিভেন টাইমটা জুড়ে, পুরোটা জুড়েই দেখা যাচ্ছে যে সবারই কি আছে, হ্যাভ আপওয়ার্ড ট্রেন্ড, মানে ঊর্ধ্বমুখী একটা ট্রেন্ড দেখা যাচ্ছে ওভারঅল সময়টার মধ্যে। তো গ্রাফের ক্ষেত্রে ওভারঅল সময়টার ব্যাপারে একটা ট্রেন্ড আপনি যদি বর্ণনা করে দেন, তাহলে আপনার ওভারভিউটা সবসময় আসলে শেষ হয়ে যাবে। আর আর এর চেয়ে জটিল কিছু আপনার আসলে প্রয়োজন নেই, 7 পর্যন্ত এর চেয়ে জটিল কিছু আপনাদের আসলে প্রয়োজন নেই। এরকম লিখলে আপনাদের চলবে। তো সবাই একটু দেখুন আপনারা গ্রাফটার ইন্ট্রোডাকশনটা মোটামুটি বুঝতে পারছেন কিনা, কোন অংশ আপনাদের আবার বুঝিয়ে দিতে হবে কিনা একটু দেখুন। ওকে, তাহলে এটা গেল আমাদের ইন্ট্রোডাকশন। ইট আসো ক্যান বি চলো, সেড দ্যাট বলা যাবে স্যার? আবার একটু বলুন। ইট ক্যান বি সেড দ্যাট। সেইড বলাটা একটু উইক আর কি। অবজার্ভ বা সিন এগুলো বলাটা বেটার আর কি। সেইড থ্যাংক ইউ। বলতে কেন সেইডের আপত্তি আমার, সেইড হচ্ছে যে নিজের মতামত দেওয়া, কিন্তু রাইট হ্যান্ড ডাস মানে তো নিজের মতামতের কোনো সুযোগ নাই, যা আমরা দেখতেছি তাই বলতেছি আর কি। সো এই জন্য ইট ক্যান বি সেইড দ্যাট না বলে ইট ক্যান বি সিন দ্যাট বলাটা হচ্ছে বেটার, যে আমি অবজার্ভ করছি। ইট ক্যান বি অবজার্ভ দ্যাট, ইট ক্যান বি পারসিভড দ্যাট, এটা বললে বেটার হয়। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমাদের ইন্ট্রোডাকশনটা শেষ। আমি আপনাদেরকে ইন্ট্রোডাকশনটা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছি, চ্যাট বক্সে দিয়ে রাখলাম, দেখো। ওকে, আমাদের ইন্ট্রোডাকশন লেখা শেষ। এবার আমরা বডি প্যারা 1 লিখতে যাচ্ছি। সো আমাদেরকে চুজ করতে হবে যে কোন দুটো অংশের কথা বা কোন দুটো সালের কথা আমরা আগে আসলে লিখবো, কারণ আমরা ঠিক করেছিলাম যে এখান থেকে দুটো সালের কথা আমরা একসাথে, দুটো আই মিন শহরের কথা আমরা একসাথে লিখবো, এবং কোন দুটো শহরের কথা একসাথে লিখবো প্রথমে অন্তত সেটা আমাদেরকে এখন একটু সিলেক্ট করতে হবে। আমরা একটু ওভারঅল তাকিয়ে দেখি আরেকবার সবগুলোর ট্রেন্ড গুলোকে। যেমন সবার নিচে হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া এখান 10 থেকে চলে গেছে একদম 60-এর কাছাকাছি, তাই না? অনেকটা বেড়ে গেছে, 50। এটা হচ্ছে পুরোটা আমাদের আহ ইর ইন্দোনেশিয়ার। ইন্দোনেশিয়ার পরেই ছিল হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ড হচ্ছে 20 থেকে উঠে চলে গেছে হচ্ছে 50-এ। 10 থেকে 60, 20 থেকে 50, 30 ডিফারেন্স। ওকে, আর তারপরে ছিল হচ্ছে এইটা ফিলিপাইন্স। তো তারপরে হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া 30 থেকে শুরু করে পৌঁছে গেছে 80-র ওপরে, তাই না? 30 থেকে 80, 50-এর বেশি। তাহলে এইটা
এবং এইটা ভালোই আসলে বেড়েছে। আর লাস্ট হচ্ছে ফিলিপাইন্স। ফিলিপাইন্স দেখুন 30 থেকে শুরু করে কোনো মতে এটা হচ্ছে 50-এর একটু উপরে উঠেছে। সবাই মানে বৃদ্ধি পেয়েছে, তবে আমরা যদি বলি যে বেশি বৃদ্ধি কারা পেয়েছে, তাহলে বেশি বৃদ্ধি পেয়েছে এরকম দেশগুলোর মধ্যে একটা হচ্ছে ইন্দোনেশিয়া, গ্রেটার রাইস বেশি বৃদ্ধি পেয়েছে, ইন্দোনেশিয়া। আর আরেকটা হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া, হ্যাঁ মালয়েশিয়া। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া গ্রেটার রাইস, আর মডারেট রাইস হচ্ছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কোন দিকে যাচ্ছি, তাই না? বাকি দুটো হচ্ছে ফিলিপাইন্স আর হচ্ছে থাইল্যান্ড। সো এটা আমাদের প্যারাগ্রাফিং এর প্ল্যান হতে পারে। সো লেটস গেট স্টার্টেড, চলেন তাহলে এবার আমরা একটু বর্ণনাটা শুরু করি। তার মধ্যে একটা জিনিসকে আমরা খেয়াল রাখি যে এই যে ইন্দোনেশিয়া ছিল না প্রথমে, এটা ছিল কিন্তু ওভারঅল সবার মধ্যে সর্বনিম্ন, লোয়েস্ট পয়েন্ট। আর এই যে মালয়েশিয়া 30 থেকে উঠে এসে 80-র উপরে চলে গিয়েছিল, যাবে আর কি 2020 সালে 40-এ, এটা হবে হচ্ছে সবার মধ্যে সর্বোচ্চ। তার মানে প্রথম প্যারাগ্রাফেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন বলার আমাদের কিন্তু একটা সুযোগ চলে এসেছে। চলুন আমরা দেখি এই সুযোগটাকে আমরা ইউজ করতে পারি কিনা। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রথম ছবিটা। নাও এখান থেকে এবার আমরা হচ্ছে লেখা শুরু করব। আমরা জানি আমরা একটা স্টার্টিং সেন্টেন্স দিব, আমরা ইলাস্ট্রেশনের পার্ট গুলো বর্ণনা করব, এবং আমরা হচ্ছে কম্পেয়ার কন্ট্রাস্ট করার চেষ্টা করব, হাই লোয়েস্ট পয়েন্ট গুলোকে উল্লেখ করব। 4-5 সেন্টেন্সের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব। তো আমরা শুরু করতে পারি অ্যাকর্ডিং টু দা দিয়ে। অ্যাকর্ডিং টু দা গ্রাফ, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ। ওকে, সবার আগে হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় আমরা তথ্যগুলো কিভাবে বলতে পারি? ইন্দোনেশিয়ার প্রথম সালের তথ্যটা বলতে হবে 1970, কারণ এটা লোয়েস্ট ছিল। তাহলে এখান থেকে আমরা শুরু করি 1970। ইন 1970 the percentage of city dwellers in Indonesia. According to the graph, in 1970, the percentage of city dwellers in Indonesia was only 10% of the total, কমা, যেটা কিনা সবচেয়ে কম ছিল, which was the which ওকে, এটা আমরা দেখলাম। এখানে ফুল স্টপ আমরা দেব না, কারণ এখানে আমরা তুলনা করব। আমরা বলতে পারি whereas it was, ইট বলতে কাকে বোঝাচ্ছি? যে পার্সেন্টেজ অফ সিটি ডুয়েলার্স, একই বাক্যে এটা রিপিট করার প্রয়োজন নাই। তো ইট ওয়াজ এবার মালয়েশিয়ার জন্য কত ছিল? 30 ছিল আসলে।
আচ্ছা 10 থেকে 30, ও 10-এর একটু উপরে তাই না? ওয়াজ অনলি, আমরা তাহলে কি বলতে পারি এখানে 12 বলা যায়, 12%, অনলি অ্যারাউন্ড, প্রায় আর কি, অ্যারাউন্ড মানে প্রায়, whereas it was almost 30, তাহলে 12 আর 20 আর কি, অলমোস্ট 20% হায়ার, whereas it was almost 20% higher, বেশির ইংলিশ হচ্ছে হায়ার। দেখুন তো এই লাইনটা সবাই বুঝতে পারলেন কিনা। অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ ইন 1970, the percentage of city dwellers in Indonesia was only around 12% of the total, which was the lowest of all, whereas it was almost 20% higher for Malaysia that year. দেখুন তো আপনারা সবাই বুঝতে পারলেন কিনা। এখানে আমরা যা যা তথ্যগুলো বুঝেছি সেগুলো কি জাস্ট একটু গুছিয়ে লেখা। স্যার ওয়ারিয়াস থেকে একটু বলবেন, ওয়ারিয়াস ইট ওয়াজ অলমোস্ট 20% হায়ার। শুনতে পাচ্ছি না, আরেকটু ক্লিয়ারলি। স্যার যে বললেন যে ওয়ারিয়াস ইট ওয়াজ অলমোস্ট 20% হায়ার, হুম, হ্যাঁ, এখানে একটু বুঝতে দিন স্যার, 20% হায়ার। 20% হায়ার। আপনার প্রশ্ন আমি এখনো বুঝিনি, কি বুঝতে পারেননি আপনি? স্যার আমি এই লাইনটা থেকে বুঝতে পারিনি যে 20% ঊর্ধ্বগতি ও ছিল 20% কেন বেশি? আচ্ছা, ওই একই বছর 1970 সালে আমরা যদি হচ্ছে মালয়েশিয়ার দিকে তাকাই, আমরা এই যে 1970 সালকে দেখছি তাই না? 1970 সালে 10 ছিল হচ্ছে কার জন্য? ইন্দোনেশিয়ার জন্য। তো ওই বছর এই সাইনটা কোথায় ছিল? এটা দেখুন, মালয়েশিয়া কোথায় আছে? মালয়েশিয়া আছে এই জায়গায়, এটা 30-এর আশেপাশে তাই না? তো 10-এর একটু উপর থেকে 30 পর্যন্ত যে ডিফারেন্সটা, 18 বা 20 বলা যায়, এই জন্য আমি অলমোস্ট 20 বলেছি। তো বলেছি ইট ওয়াজ অলমোস্ট 20% হায়ার, মানে ওদেরকে যদি আমরা ধরি প্রায় 10 আর ওদের হচ্ছে প্রায় 30, তাহলে এটা 20 বেশি তাই না? এটা আর কি বিয়োগ করে আমরা বললাম 20% হায়ার ফর মালয়েশিয়া দ্যাট ইয়ার। স্যার আমরা মালয়েশিয়ার সাথে কেন কম্পারিজন করতেছি? এখানে তো ফিলিপিন্সের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি স্যার, তাহলে তো আমরা ওটার সাথে কম্পেয়ার করতে পারতাম। যাকে কখন জয়েন করেছেন ক্লাসে? মাত্র স্যার আগেই, লেটেই জানবো। লেটে লেটে আমরা আলোচনা করেছিলাম আর কি কেন এটা জয়েন করছি, একটু পরে বলছি। সো আমরা তাহলে বললাম যে মালয়েশিয়ার সাথে তুলনাটা করে দিলাম, ঠিক আছে? এই যে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া আমরা তুলনা করছি। স্যার হুম, বলুন স্যার বলুন মাহবুব। স্যার যে আমরা যখন অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ ইন 1970 হুম, the percentage of the city dwellers in Indonesia percentage যখন ব্যবহার করছি তখন was only around 12%। এই পার্সেন্টেজ চিহ্নটা কি স্যার না দিলে চলে কিনা স্যার? না দিলে চলে পার্সেন্টেজ কিনা মানে? শব্দ যেহেতু পার্সেন্টেজ মানে সাইনটা না দিলে চলবে কিনা? জি 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 না, সাইনটা দিতেই হবে, সাইনটা দিতেই হবে, আচ্ছা, সাইনটা ওকে দিতেই হবে। ওকে ঠিক এখানে পার্সেন্টেজের বদলে আপনি প্রপোর্শন বা ফিগার বলতে পারেন, কিন্তু এই আচ্ছা সাইনটা আচ্ছা আপনার না দিলে চলবে না, এটা ওকে দিতেই হবে আর কি। হুম, সংখ্যার ক্ষেত্রে দিতে হবে। ওকে, তাহলে আমরা 1970 সালের আমাদের তথ্য শেষ। এবার আমরা হচ্ছে একটা লাভ দিব। কেন লাভ দিব জানেন? দেখেন আমাদের ওয়ার্ড অনেকখানি হয়ে গেছে এবং আমাদের তুলনাও হয়ে গেছে, আসলে আমাদের যে টার্গেট গুলো সেগুলো কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে, 36 ওয়ার্ড আমাদের হয়ে গেছে। তো আমাদের উদ্দেশ্য পূরণ হয়ে গেছে, কারণ আমরা এখানে তুলনা করেছি, কমপ্লেক্স সেন্টেন্স লেখা হয়েছে, হাইয়েস্ট মানে হাইয়েস্ট বা লোয়েস্ট এর মধ্যে একটাকে বলার দরকার ছিল, লোয়েস্ট কে বর্ণনা করাও হয়ে গেছে। তো অনেকগুলো অংশে আমাদের চেক হয়ে গেছে এই একটা লাইন থেকেই। আমরা লোয়েস্ট কে বলে ফেলেছি, আমরা কমপ্লেক্স সেন্টেন্স কে ইউজ করেছি ওয়্যারএস দিয়ে, এবং আমরা হচ্ছে ইনফরমেশন গুলো তুলনাও করে ফেলেছি। কম্পেয়ার আমাদের একটা দরকার ছিল না যে কম্পেয়ার করতে হবে, তো কম্পেয়ার হয়ে গেছে। অনেকগুলো কাজ আসলে এই এক লাইনেই হয়ে গেছে। সো এরপরে আপনারা যেটা করবেন মনে রাখবেন, আপনাদের তো সামারাইজ করতে হবে। আমাদের কিন্তু আর বাকি তথ্য পুরোটা বলার প্রয়োজন একেবারেই নাই। আমরা একটা টান দিব, টান দিয়ে বলবো যে 2040 সালে কি হতে পারে বলে ওরা অনুমান করছে। এই 2040 সালে এই মালয়েশিয়া কত এবং কত, এবং মালয়েশিয়াটা বর্ণনা করলে আরেকটা সুবিধা হচ্ছে, মালয়েশিয়া 2040 সালে পুরো গ্রাফের মধ্যে হাইয়েস্ট পয়েন্ট উঠবে। তো আমাদের হাইয়েস্ট কেও বলা হয়ে গেল, তো হাইয়েস্ট এবং লোয়েস্ট বলার একটা যে টার্গেট আমাদের ছিল সেটাও এখানে আমাদের পূর্ণ হয়ে যাবে। তো চলুন আমরা লিখি, আমরা দেখা যাক কিভাবে লিখছি আর কি, আপনারা একটু খেয়াল করুন।
হাউএভার 1970 সাল থেকে 2040 কত বছরের ডিফারেন্স কে বলতে পারবে দ্রুত? 30 70 70 70 স্যার 70 বছর 50 20 না স্যার ও ও 40 তো 2040 2040 পর্যন্ত তো এমনি 40 বছর, আর 2070 ও, থেকে 2000 পর্যন্ত 30, 40 এইটা আর এদিকে হচ্ছে 30 এবার 70 তো, ইয়ার্স লেটার 70 বছর পরে ইংলিশ হচ্ছে 70 ইয়ার্স লেটার বা আফটার 70 ইয়ার্স 70 ইয়ার্স লেটার। এবার কি হবে এটা এক্সপেক্টেড আর কি, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট এর আগে পার্সেন্টেজ বলেছিলাম, দ্য প্রপোর্শন অফ সিটি ডুয়েলার্স আর লেখার প্রয়োজন নেই কারণ আমরা একবার লিখেছি। দ্য প্রপোর্শন ফর মালয়েশিয়াকে এবার আগে লিখতেছি কেন, কারণ এর আগের বার মালয়েশিয়াকে পরে লিখেছিলাম, তাই এবার আগে মালয়েশিয়াকে লিখে শেষ করে দিচ্ছি। দ্য প্রপোর্শন ফর মালয়েশিয়া, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য প্রপোর্শন ফর মালয়েশিয়া উইল রিচ কততে গিয়ে পৌঁছাবে? আশি 80 ক্রস করবে, 80 ক্রস করবে। ওভার 80 82 বলে দিলাম, প্রায় 82। হ্যাঁ, প্রায় 82 বলে দিলাম, ঠিক আছে না? প্রায় 82 বলা যায় মনে হয়, তাই না? প্রায় 82 উইল রিচ অলমোস্ট, এর আগে অলমোস্ট দিয়েছি, অ্যাপ্রক্সিমেটলি approximately 82%। এটা হচ্ছে সর্বোচ্চ। এটা এর আগে আমরা লিখেছি হুইচ ওয়াজ দ্য লোয়েস্ট অফ অল, আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে সরাসরি আন্ডার ব্রেকেট দিয়ে হাইয়েস্ট ফিগার মানে সংখ্যা অফ অল, হাইয়েস্ট ফিগার অফ অল কমা। তো দেখুন এভাবে খুব সহজে লিখে ফেলা যায় হাইয়েস্ট ফিগার অফ অল। আমাদেরকে হাইয়েস্ট লোয়েস্ট বর্ণনা করতে হবে কারণ আমাদের মেইন ফিচার গুলোকে বর্ণনা করতে বলেছে, তো আমাদের মেইন ফিচারের মধ্যে আরেকটা বর্ণনা করা হয়ে গেল অ্যাপ্রক্সিমেটলি 82% হাইয়েস্ট অফ অল। এর আগের বার বলছিলাম ওয়্যারএস, এবার দিতে পারি আমরা while it will রেজ দেওয়া যায় না স্যার। it will reach কত পার্সেন্ট কম দেখি তো, আমরা দিচ্ছি ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া হচ্ছে এখান থেকে শুরু করে এখানে খুব একটা বেশি কম না, তারপর কত কম? ইন্দোনেশিয়া আমারও নিচ্ছে 62, তাই না? মানে 20% কম বলা যায় তাহলে সবাই, জি ভাইয়া, বলা ইন্দোনেশিয়ার যায় জন্য 20% কম আর কি। 20% কম। আমরা এর আগে বলেছি ওরা পৌঁছাবে 82, তাহলে ওদের জন্য পৌঁছাবে প্রায় 20% কম। সো for while it will reach uh, around about 20% less than that for ইন্দোনেশিয়া। এবং আমাদের এই প্যারাগ্রাফটা শেষ। দেখুন এই প্যারাগ্রাফে আমরা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করেছি দুটো, এবং আমরা যে তথ্যগুলো বলতে চেয়েছিলাম সেই তথ্য বলেছি। আমরা ট্রেন্ড বর্ণনা করেছি, মানে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, তুলনা আমরা করেছি, হাইয়েস্ট এবং লোয়েস্ট কে বর্ণনা করেছি। সো আমার মনে হয় এটা বেশ সাকসেসফুল একটা প্যারাগ্রাফ। সব মিলে এখানে ওয়ার্ড কতগুলো হয়েছে? এখানে আমাদের ওয়ার্ড হচ্ছে 67, মানে 60 ক্রস করে গেছে। 70-এর পর্যন্ত এটা মনে হয় ঠিকই আছে মোটামুটি, যেহেতু আমাদেরকে 150 ওয়ার্ড আসলে ক্রস করতে হবে।
আমরা একটা ইন্ট্রোডাকশন লিখেছি আর তারপর আমরা এই প্যারাগ্রাফটা লিখলাম। আমি প্যারাগ্রাফটা আপনাদের জন্য কপি করে দিচ্ছি, একটু দেখুন সবাই। হ্যাঁ প্যান্ডা থেকে রং হচ্ছে এই জন্য তো বললাম। ওকে, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এই মুহূর্তে আপনাদের লেখার দরকার নেই, আপনারা ভালো করে একটু পড়ে নেন, দেখুন বুঝতে পারছেন কিনা। আগের ভাইয়া প্যারাগ্রাফটা আমাদের ছিল। হুম, লাস্টের লাইনটা বাংলাটা কি হয় অ্যাকচুয়ালি? বাংলাতে এটা 50 ওয়ার্ড। আচ্ছা, কোথায়? ইন্দোনেশিয়ার হোয়াইল জন্য, ইট উইল, এটা ইন্দোনেশিয়ার জন্য এটা 20% কম হবে আর কি, ইহার চাইতে, আগেরটার চাইতে 20% কম হবে। ভালো বাংলা হবে না এবং বাংলায় চিন্তা আমরা করার চেষ্টা করব না সবসময়। আমি যেটা আপনাদের বলি যে আপনারা টোন গুলোর সাথে পরিচিত হন ইংরেজি, দেখুন এই বাক্যগুলোকে কিভাবে ওরা লেখে। স্যাম্পল অ্যান্সার আপনারা যদি আরো একটু পড়েন, তারপরে যদি আপনারা এডিটোরিয়াল পড়েন, তাহলে আপনাদের ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং ভালো আসবে এবং তখন আপনাদের রাইটিং এর উপরেও সেটা প্রভাব পড়বে। ভালো একজন রাইটার হচ্ছে ভালো একজন রিডার, মানে সে প্রচুর পড়ে। তো যত ভালো পড়বেন আপনি, আপনার তত লেখা তত ইমপ্রুভ হতে থাকবে। তো এটার দিকে আপনারা জোর দেওয়ার চেষ্টা করবেন। এর সাথে সাথে আমাদের প্রথম প্যারাগ্রাফটা শেষ, আমরা দ্বিতীয় প্যারাগ্রাফটার দিকে এবার যাব। দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা লিখতে চাচ্ছিলাম ফিলিপাইন এবং থাইল্যান্ডকে, কারণ এই দুটো হচ্ছে লেস ইম্পর্টেন্ট, মানে কম তথ্যবহুল বা কম ইম্পর্টেন্ট ছিল। মডারেট রাইজ, যেটাকে আমরা বলবো যে মডারেট রাইজ ঘটেছিল এই দুটার ক্ষেত্রে। আমরা এবার মডারেট রাইজের দুটোর কথা বর্ণনা করব। সেই দুটোর মধ্যে একটা হচ্ছে ফিলিপাইন। ফিলিপাইন হচ্ছে এইটা। ফিলিপাইন পৌঁছেছে কোন জায়গা থেকে কোন পর্যন্ত একটু আমরা দেখি। ফিলিপাইন এখান থেকে শুরু করেছে, এইখানে এসে পৌঁছেছে। এটা হচ্ছে 60-এর কাছাকাছি। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে আমাদের থাইল্যান্ড। থাইল্যান্ড হচ্ছে এখানে থেকে শুরু করে এখানে এসে পৌঁছেছে। সেটা কোথায়? 50, 50-এ পৌঁছেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আম, পৌঁছেছে, কি বলে, থাইল্যান্ড পৌঁছেছে 50-এ, আর ফিলিপাইন পৌঁছেছে হচ্ছে তার একটু উপরে, 50-এর একটু উপরে, 60-এর দিকে আর কি। তো দুটোই কাছাকাছি এবং শুরু করেছে একটা থেকে 20-এর একটু নিচ থেকে, আর একটা শুরু করেছে 30-এর কাছ থেকে আর কি। ওকে, কম গুরুত্বপূর্ণ, হাইয়েস্ট লোয়েস্টের মধ্যে কেউই না। তো আমরা এটাকে লিখে ফেলতে পারবো আশা করছি। চলুন লেখা যাক। এবার আমরা বডি প্যারা 2 লিখতে যাচ্ছি। সেকেন্ড বডি প্যারাগ্রাফ একই স্টাইলে লিখতে হয়। এখানে যদি কোনো ফিচার বাকি থাকে সেটাকে বর্ণনা করা যায়। এটা নাই আসলে। এই অংশ আপনারা শুরু করবেন অন দি আদার হ্যান্ড দিয়ে। অন দি আদার হ্যান্ড, অন দি আদার হ্যান্ড শুরু করে দেওয়া যাক। তো অন দি আদার হ্যান্ড 1970 সালে থাইল্যান্ড এবং ফিলিপাইন কোথায় ছিল? তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি থাইল্যান্ড কোথায় ছিল। থাইল্যান্ড ছিল হচ্ছে 20-এ, আর ফিলিপাইন ছিল তার থেকে 10 এর উপরে আর কি, 20-এর কাছাকাছি। অন দ্য আদার হ্যান্ড, in 19
70 when it was 10% higher for mm, after 7 decades. It will it is expected to increase, এটাকে আশা করা হচ্ছে যে এটা বেড়ে যাবে, it is expected to increase যদি আমরা প্রথমে ফিলিপাইনের কথা বলি উল্টা করে আর কি, যেহেতু এর আগের বার থাইল্যান্ড আর তারপরে ফিলিপাইন ছিল, তাহলে এবার ফিলিপাইন এবং তারপর থাইল্যান্ডেই। ফিলিপাইনের জন্য সেটা বাড়বে 30 থেকে 60-এর কাছাকাছি, প্রায় 30 বা 25 হয়তো বলা যেতে পারে। It will expected to increase by 25%, almost nearly 25%, while so 25% for while 20 থেকে 50। 30%। দেখেন তো এই প্যারাগ্রাফটা আপনারা বুঝলেন কিনা, এখানে যে বিয়োগ ফলগুলো লিখলাম ইনক্রিজের, দুবারই ইনক্রিজ হয়েছে, এখানে আমরা সেকেন্ড বার ইনক্রিজের বদলে রাইস দিয়ে দেবো, রাইস বাই অলমোস্ট 30%। দেখুন তো আপনারা এই সেকেন্ড প্যারাগ্রাফটা বুঝতে পারছেন কিনা সবাই, এভরিওয়ান? ভাইয়া 7 ডেকেডস এটা কিভাবে বসাইলেন? কত বছর ছিল, কত বছর ডিফারেন্স? 70 বছর। 70 বছর মানে কত, difference। কত দশক? 70 মানে কত দশক? 70 decades। স্যার এটা কি আফটার 70 ইয়ার্স লেখা যায়? হ্যাঁ লেখা যায়, কিন্তু আগের বার যেহেতু 70 ইয়ার্স লিখেছেন, এখানে 7 ডেকেডের সুযোগ যে হারালেন এটা এক্সামিনার খেয়াল করবে এবং আপনাকে রেঞ্জ অফ ভোকাবুলারিতে স্কোর কম দিতে পারে। 70 আর 7 দশক খুব কাছাকাছি আর কি, মানে এটা খুব কমন একটা প্যারাফ্রেজ, না লিখতে পারলে এক্সামিনার মাইন্ড করতে পারে। যখনই সুযোগ পাবেন দশক লেখার ট্রাই করবেন লেখার জন্য। স্যার যতটুকু পারা যায় প্যারাফ্রেজ এবং সিনোনিম করতে হবে। করা হয়েছে তাই না? হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের ওয়ার্ড কতগুলো চলেন একটু দেখি। আমাদের এখানে ছিল হচ্ছে 46টা ওয়ার্ড, 46 পুরোটা একসাথে আমরা দেখি তাহলে। হ্যাঁ পুরোটা একসাথে আমরা দেখি, ফুল এসে, ফুল রাইটিং। এবং দেখুন এটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, কঠিন বলে মনে হচ্ছে কিনা। রাইটিং টাস্ক 1 এর গ্রাফ রাইটিংটা, এটা আমাদের ইন্ট্রোডাকশন। এখানে আমরা প্রথম লাইন লিখেছি এবং তারপরে হচ্ছে আমরা ওভারঅল দিয়ে ওভারভিউ একটা লিখেছি। ওকে, ওভারভিউটা আমি একটু আলাদা করে লিখেছি, আপনারা ওইভাবে লিখতে পারেন। ওভারভিউ আর এখন কেউ একসাথে আসলে লিখে না।
অ্যাকর্ডিং টু দ্য দিয়ে আমরা এই পর্যন্ত দিয়েছি। দেখুন আমরা মধ্যে সব পরিবর্তনগুলোকে অ্যাভয়েড করেছি, কারণ আমাদের সময় নাই, আর ওগুলো লিখলে আমাদের যে স্কোর বাড়বে তার কোনো গ্যারান্টিও নাই। সো আমরা টার্গেট করে করে আমাদের যেহেতু ইনক্রিজ ডিক্রিজ লিখতে হবে, পার্থক্য লিখতে হবে, সে কথাগুলোর উপরই জোর দিয়ে আমরা লিখে গেছি শুধু। কোনো কনক্লুশনে পৌঁছানোর প্রয়োজন নেই, এর সাথে সাথে আপনাদের রাইটিংটা শেষ হচ্ছে। আমাদের যদি এখন 150 ওয়ার্ডের মানে বেশি হয় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আর কিছু লাগবে না। দেখা যাক 166 ওয়ার্ড একদম ঠিকঠাক মতো হয়ে গেছে, রাইট? ওকে, কেমন মনে হচ্ছে? সহজ কঠিন বায়ু কি মনে হচ্ছে বলেন? ছবিটা আমরা একটু সামনে রাখি। কেমব্রিজ 18-এর এই রাইটিংটা আমরা আজকে করলাম। দিস ইজ দা পিকচার। মিডিলের সব তথ্যগুলো আমরা বাদ দিয়েছি, কোনো দরকার নেই। এখানে হয়তো আপনি একটা লাইন অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে যে এটা একটু ফ্লাকচুয়েট করেছিল। এটা ছিল ফিলিপাইন্স, তাই না? ফিলিপাইনের সাথে আপনি হয়তো ফ্লাকচুয়েটের কথাটা বলতে পারেন। ফিলিপাইন কি করেছিল? ফিলিপাইন ফিলিপাইন এই যে অন দি আদার হ্যান্ড after 70 increase to Philippine for the Philippines with some following some fluctuation. হ্যাঁ, following some fluctuation টা লেখাটাই ভালো। following some fluctuations following some fluctuations for the Philippines, while for Thailand the proportion is supposed to rise by almost 30%. বাস হয়ে গেল। তাহলে এখানে আমাদের কতগুলো ওয়ার্ড হচ্ছে? অল্প কিছু বাড়লো, 70। আমার মনে হয় 170 ওয়ার্ড হয়েছে। 170, yes. I have a really good guess about the number of words. ওকে, তাহলে আমাদের 170 ওয়ার্ড হয়েছে, তার মানে একদম আমরা প্রথমে যেটা টার্গেট করেছিলাম, দেখেন কিভাবে মিললো। আমরা আজকে কেমব্রিজ 18-এর পেজ 29-এর একটা গ্রাফ আছে, সেটাকে আমরা লিখেছি। এটা লেখার ব্যাপারে আমরা প্রথমে আইডিয়াটা টপিকটা পড়েছি, পড়ার পর আমরা ছবিটা থেকে একটু আইডিয়া জেনারেশন করে ফেলেছি। করার পরে আমরা প্ল্যান করেছি যে আমরা 3 মিনিট টপিকটা পড়বো এবং আমরা 15 মিনিট আমরা লিখবো। 15 মিনিটে 170 ওয়ার্ড থেকে 190 ওয়ার্ডের মধ্যে আমরা লেখার চেষ্টা করবো 3 প্যারাগ্রাফে। তাহলে আমরা শেষ 2 মিনিট একটু রিভিশন দেওয়ার সময় পাবো, গ্রামার বা টেন্সের ক্ষেত্রে স্পেলিং এবং ওভারভিউ আমরা দিয়েছি কিনা ঠিক মতো সেটা বোঝার জন্য। দেন আমরা এই লেখাটা শুরু করলাম। আমরা ছবিটা বুঝে ইন্ট্রোডাকশন লিখেছিলাম, বডি প্যারা 1 লিখলাম। আমরা এখান থেকে সবচেয়ে বেশি রাইজ করেছি এরকম 2টা দেশকে আমরা চোখে পড়েছিল, যে এখানে থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া বেশি ইনক্রিজ করেছে। এখন আমি জাকিয়ার কাছে জবাবটা দিচ্ছি আর কি, জাকিয়া। হ্যাঁ, তখন লেখার মধ্যে ছিলাম তো, তাই আর বলিনি। সো আমরা যখন ছবিগুলোতে দেখলাম, আমরা দেখলাম যে 2টো দেশ আছে, সেটা ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া, তারাই সবচেয়ে বেশি ইনক্রিজ করেছে, ডিফারেন্সটা অনেক বেশি। তাই আমরা চিন্তা করলাম আমরা তাহলে মালয়েশিয়া এবং থাইল্যান্ডকে হায়ার রাইজ, যেহেতু তাদেরকে একটা প্যারাগ্রাফে রাখবো, আর মডারেট রাইজ বাকি 2টো, অর্থাৎ ফিলিপাইন্স আর থাইল্যান্ড, এই দুটোকে নিয়ে আমরা আরেকটা প্যারাগ্রাফ লিখবো। এটা ছিল আমাদের প্ল্যান। ওকে সবাই, প্ল্যানটা ঠিক ছিল না? জি স্যার। মাহমুদুর ঠিক আছে না ভাই? বোঝা যাচ্ছে? মাহমুদুর রহমান কই? মামুন জি কোথায়? ভাইয়া ঠিক আল আছে। মামুন কই? আবিদ জি স্যার, কোথায়? আবিদ ঘুমাইতেছিস নাকি? ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এইভাবে প্ল্যানটা করার পরে আমরা লেখা শুরু করলাম। খুব বেশি জটিল কোনো ওয়ার্ড এখানে কিন্তু নাই, কিন্তু এটা কেন একটা ভালো রাইটিং হয়েছে সেটা আমি আপনাদেরকে রিজনটা বলছি। এখানে সেন্টেন্সের ভেরিয়েশন আছে। দেখুন, কমপ্লেক্স সেন্টেন্স আমাদের কিন্তু ইউজ করা হয়েছে। এই যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, স্যার আমাদের প্রতিটা সুযোগে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করছি। এটা কমপ্লেক্স, দিস ইজ আ কমপ্লেক্স, এবং দ্যাট ওয়ান ইজ অলসো আ কমপ্লেক্স সেন্টেন্স। তো 4টা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ হয়েছে। আমরা রেঞ্জ অফ ভোকাবুলারি ইউজ করেছি, আমরা 7 ডিকেটস, হ্যাঁ, সেন্টেন্সের ভেরিয়েশন ইউজ করেছি, ট্রেন্ড বর্ণনা করেছি, সামারাইজ করেছি, সব তথ্য আমরা বলি নাই। তো রাইটিং ক্লাস 1 হিসেবে এটা 7 পাওয়ার মতো একটা রাইটিং। 7 পাওয়া 7 এর থেকে বেশি হবে। 7 পাবে আর কি, 7 পাবে, কিন্তু কঠিন কিনা এটা আপনারা একটু জাস্ট দেখেন। 7 এর বেশি আসলে এটা পাবে না,
অ্যারাউন্ড 7ই আসলে পাবে। আউট অফ 9। কেন 7-এর বেশি 1/7 পাবে না তার একটা রিজন আমি বলছি। এখানে ভোকাবুলারির রেঞ্জটা আরো বাড়ানো পসিবল ছিল, হ্যাঁ, কিন্তু আমরা ভোকাবুলারি রেঞ্জটা আমি বাড়াই নেই, কারণ আমাদের 7-এর বেশির জন্য আর আর আসলে প্রয়োজন নাই। সো 7 পর্যন্ত পাওয়ার জন্য আমাদের যে ভোকাবুলারি দরকার ভেরিয়েশন, সেটা এখানে মোটামুটি আছে। ওকে, বুঝতে পেরেছি সবাই? তাহলে আমরা হচ্ছে এইখানে আমাদের এই অংশটুকুকে শেষ করছি।